পদ্মা সেতু নির্ধারিত সময়ে খুলে দিতে চলছে পুরো দমে কাজ। 3টি জয়েন্ট মুভমেন্টের ঢালাই শেষ। নদী শাসনের কাজের অগ্রগতি 86%। নেই সুয়ারেজ লাইন, সড়কও ভাঙাচোরা। ঢাকা উত্তর সিটির আওতায় এলেও নাগরিক সেবা বঞ্চিত ডুমনি ওয়ার্ল্ডের বাসিন্দারা। আগামী 1 বছরের মধ্যে চিত্র পাল্টে দেওয়ার আশ্বাস। নকিয়া এখন বাংলাদেশের ফোন। বঙ্গবন্ধু হাইটেক সিটির কারখানায় হচ্ছে উৎপাদন। বছরে মিলবে বিভিন্ন মডেলের 50 লাখ হ্যান্ডসেট। চাহিদা মিটিয়ে যাবে বিশ্ববাজারেও। এবং ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধান হওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত হওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বৃষ্টিতে পানি আর শুষ্ক মৌসুমে ধুলা, চলাচল উপযোগী ন্যূনতম সড়ক সহ সীমাহীন দুর্ভোগ নিয়েই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 43 নম্বর ওয়ার্ড ডুমনিতে মানুষের বসবাস। নেই সুয়ারেজ লাইন, এমনকি সুপেয় পানির ব্যবস্থাও। এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে আসার পরও দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে। তবে সিটি কর্পোরেশনের আশ্বাস, আগামী 1 বছরের মধ্যে বদলে যাবে চিত্র। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। অজপাড়া গায়ের কোনো বাজার বা সড়কের দৃশ্য নয়, এটি উত্তর সিটি কর্পোরেশনের 43 নং ওয়ার্ড ডুমনির প্রধান সড়ক। পাশেই অভিজাত এলাকা বসুন্ধরা, কিন্তু সিটি কর্পোরেশন হওয়ার পরও লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। ডুমনি, মস্তুল, ঢেলনা, তলনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 43 নং ওয়ার্ড। উন্নয়ন না হলেও বেড়েছে দুর্ভোগ এই এলাকার মানুষের। অধিকাংশ সড়কই চলাচল অনুপযোগী হয়েছে আরো 3 থেকে 4 বছর আগেই। সিটি কর্পোরেশন হয়েছে ঠিক আছে, কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই। সব পানিতে ডুবে যায়। তারপর স্কুলের সামনে দিয়েও একদম কাদা দিয়ে সব ভরে যায়। মালা ফালানোর জায়গা নাই, বৃষ্টি হলে আমাদের বাড়িঘর ডুবে যায়। কয়েকবার কাজ করে দেবো, রাস্তা করে দেবো, সব বুঝে নাই। শুধু তাই নয়, নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। সোয়ারেজ লাইন না থাকায় অল্প বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। নতুন যুক্ত হওয়া এলাকায় রাজুকের ভবন নির্মাণের অনুমতি নিয়েও পড়তে হচ্ছে দুর্ভোগে। যদিও অভিযোগের দায় কমিশনের উপর দিলেন স্থানীয়রা। নিজের জায়গার মধ্যে বাড়ি কর্ম, কাগজপত্র ঠিক আছে, নিম্ন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা লাগে। এইটা কি আমার জায়গাতে বাড়ি করবো? কাউন্সিলর হেমুরাজা ব্যস্ত, হেমুরাজা কাজ কাম করে, আমগো মুরাজা কাম কাজ করে না। ইউনিয়ন বিগত 10 বছর কোনো কাজ হয় না, সিটি বসে একই অবস্থা আছে। কাউন্সিলর এই ধরনের কোনো পদক্ষেপ দেখিও না, বলেও নাই। তবে উত্তর সিটি কর্পোরেশন বলছে আগামী মাস থেকেই শুরু হবে নতুন ওয়ার্ডের উন্নয়ন কাজ। জানুয়ারি থেকে ফুল সুইং কাজ শুরু হয়ে যাবে। জমি অধিগ্রহণ এবং এই বড় বড় রাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা আশা করছি 1 বছর সময়ের মধ্যেই জনগণ আশানুরূপ কিছু দেখতে পাবে। খিলক্ষেত থানার অধীন ডুমনি 2016 সালে ইউনিয়ন থেকে যুক্ত হয় উত্তর সিটি কর্পোরেশনে। সরকার নতুন সিটি কর্পোরেশনের জন্য 4000 কোটি টাকার বেশি নানা উন্নয়ন কাজ হাতে নিয়েছে, যার অনুমোদন দিয়েছে একনেক। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সাবমেরিন কেবলে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ। প্রায় 15,000 বাসিন্দাদের ঘরে আলো, পিছিয়ে পড়া জনপদে পরিবর্তনের ছোঁয়া। নকিয়া এখন বাংলাদেশের ফোন। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপিত কারখানায় স্মার্টফোন উৎপাদন করছে ফিনল্যান্ড ভিত্তিক এই বিশ্বখ্যাত ব্র্যান্ডটি, যেখানে বছর উৎপাদিত হবে বিভিন্ন মডেলের 50 লাখ হ্যান্ডসেট। কর্মকর্তারা জানিয়েছেন, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মেড ইন বাংলাদেশ নামে নকিয়া যাবে বিশ্ববাজারেও। শরীফ রুবেলের তোলা ছবিতে শুভ খানের রিপোর্ট। 1 দশক আগেও দেশে মুঠোফোন মানেই ছিল নকিয়ার প্রচলন। ফিনল্যান্ডের এই ব্র্যান্ডকে ধরা হতো আভিজাত্যের প্রতীক হিসেবেও, কিন্তু প্রযুক্তির রূপান্তরের প্রতিযোগিতায় একসময় সাম্রাজ্য হারিয়ে ফেলে নকিয়া। ডিজিটাল বাংলাদেশের পথ চলায় আবারও ফিরে এসেছে সেই নকিয়া, তাও আবার বাংলাদেশের পণ্য হিসেবে। আমি লন্ডনের মাটিতে মেড ইন বাংলাদেশ নিয়ে আমি ব্র্যান্ডিং করতে পেরেছি, কিন্তু গল্পটা এমনি তৈরি হয়নি। গল্পের শুরুটা 2015 সালে। সে বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী থেকে রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার ঘোষণা দেন। এরপর হ্যান্ডসেট আমদানিতে শুল্ক 57% বিপরীতে উৎপাদনে শুল্ক 16 থেকে 17% নির্ধারণ করে দেয় সরকার। একই সাথে দেশের শতাধিক হাইটেক ও আইটি পার্কে কারখানা স্থাপনে দেয়া হয় 10 বছরের কর অব্যাহতি সহ নানা সুযোগ সুবিধা। বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো বাংলাদেশে আসুক, হাইটেক পার্কে তাদের ফ্যাক্টরি সেট আপ করুক। অপরদিকে চাই
বাংলাদেশের ওয়ালটন সিম্ফনি সারা বিশ্বের বাজার দখল করুক। বিশাল বাজার ও অবকাঠামোর সুবিধা নিতে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 5 একর জায়গার মধ্যে কারখানা স্থাপন করেছে নকিয়া। বর্তমানে 350 কর্মীর মাধ্যমে 8টি লাইনে হ্যান্ডসেট সংযোজন এবং 4টি লাইনে প্যাকেজিং হচ্ছে। প্রতি মাসে উৎপাদিত হচ্ছে 2.5 লাখ হ্যান্ডসেট। আসছে জানুয়ারি থেকে উৎপাদিত হবে ফিচার ফোনও। এখন আমরা শুধু মোবাইল ফোন এবং ট্যাবলেট উৎপাদন করছি এবং আগামী বছরের শুরুতে আমাদের পরিকল্পনা আছে যে আমরা হয়তো নোকিয়ার টেলিভিশন থেকে শুরু করে আদার যে অ্যাক্সেসরিজ আছে সেটাও উৎপাদন করব। ইতোমধ্যে হাইটেক সিটিতে উৎপাদিত G10 মডেলের স্মার্টফোন বাজারে এসেছে। এসব হ্যান্ডসেট আমদানিকৃত ফোনের তুলনায় 30% কম দামে পাওয়া যাবে। যখন একটা ইন্ডাস্ট্রি এআইটি এবং ভ্যাটের একটা বড় ধরনের এক্সাম্পশন সুবিধাটা পায়, সেটা অবশ্যই কস্ট এফিসিয়েন্সি হবে। স্থানীয় বাজারে চাহিদা মেটানোর পাশাপাশি স্বপ্ন এখন রপ্তানি বাজারে গাজীপুরের হ্যান্ডসেট নিয়ে যাওয়ার। এসব জায়ান্ট ব্র্যান্ডের হাত ধরেই 2025 সালের মধ্যেই প্রযুক্তি খাতে $5 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে হাঁটছে বাংলাদেশ। পদ্মা সেতু নির্ধারিত সময় খুলে দিতে দুই পাড়ে নদী শাসনের কাজ চলছে পুরো দমে। নদী শাসনের কাজের অগ্রগতি 86%। এ বিষয়ে বিস্তারিত জানাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাব্বি, আপনি যেমনটি বলছেন পদ্মা সেতুকে যান চলাচল উপযোগী করবার জন্য কিন্তু হরদম কাজ চলছে এবং এখন যে কাজটি পুরোদমে চলছে আপনি বলছিলেন যেটি হচ্ছে মুভমেন্ট জয়েন্ট মূল সেতু, যেটি 6.15 কিলোমিটার, এর মধ্যে কিন্তু 8টি এই মুভমেন্ট জয়েন্ট রয়েছে, তার মধ্যে 3টি ঢালাই এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবং আপনাকে যে এই ছবিটি দেখাচ্ছি সেটি হচ্ছে কিন্তু সেতুর জাজিরা প্রান্তে 37 নম্বর খুঁটি। এই খুঁটি এর উপরে কিন্তু এরকম আরেকটি মুভমেন্ট জয়েন্ট, এমন মুভমেন্ট জয়েন্ট কিন্তু চলছে 1 নম্বর খুঁটির সামনে, চলছে 7 নম্বর খুঁটির সামনে, চলছে কিন্তু 25 নম্বর খুঁটির সামনে, 31 নম্বর খুঁটির সামনে, এরকম জয়েন্ট চলছে। এই 5টি জয়েন্টের কাজ কিন্তু একই সঙ্গে চলছে এবং এই জয়েন্টের কাজ এই ঢালাই শেষ হলে কিন্তু এই মুভমেন্ট জয়েন্টকে লাগিয়ে দেওয়া হবে। এবং এটি কিন্তু একটি টেকনিক্যাল বিষয় যে সেতুতে যখন যানবাহন চলাচল করবে তখন কিন্তু অনেক মুভমেন্ট থাকবে, এই জয়েন্টগুলো কিন্তু সেই মুভমেন্টের ক্ষেত্রগুলোতে সহায়ক হবে এবং যেটিকে সেতুকে টেকসই করবার জন্য সহায়তা করবে। এবং এই মুভমেন্ট জয়েন্ট সম্পন্ন হলেই কিন্তু সেতুর একেবারেই কাজ দ্বার প্রান্তে চলে গেল এবং এখন যে কার্পেটিং যেটা চলছে সেই কার্পেটিং কিন্তু এই যে জয়েন্টের কাজের জন্যই কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। এবং এছাড়া যে অন্যান্য কাজগুলো আছে যে ডিভাইডার সেটি কিন্তু সম্পন্ন হয়েছে, প্যারাপেট ওয়াল সম্পন্ন হয়েছে, 2-4টি যেগুলো রয়েছে সেগুলো যে জয়েন্টের সঙ্গে যে আপনারা দেখছেন ফাঁকা এই জায়গাগুলোতেই লাগিয়ে দেওয়া হবে। এবং এই পদ্মা সেতুর যে নিচতলায় আপনারা দেখছেন হলুদ রঙের পাইপ, এগুলো কিন্তু এই গ্যাস সংযোগ, এই যে পদ্মা সেতুর যে একেবারে জাজিরা প্রান্ত থেকে প্রথমে এই গ্যাস লাইন স্থাপন শুরু হয় সেটি কিন্তু দ্রুত এগিয়ে চলছে। আবার মা প্রান্ত থেকেও কিন্তু এই গ্যাস লাইন স্থাপনের কাজ শুরু হয়ে গেছে এবং দু প্রান্ত থেকেই পুরোদমে চলছে। এবং সেতু কর্তৃপক্ষ বলছেন যে এই যে মুভমেন্ট জয়েন্ট সেই মুভমেন্ট জয়েন্টের কাজ কিন্তু এই 31 ডিসেম্বরে তারা সম্পন্ন করতে পারবেন। এবং এর পাশাপাশি যে নিচতলায় যেগুলো রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছিল সেখানে কিছু কংক্রিটিংয়ের কাজ ছিল, সেই কংক্রিটিংয়ের কাজগুলো কিন্তু এরই মধ্যে সম্পন্ন করতে পেরেছেন। এখন যেই ল্যাম্পপোস্ট যেগুলো এর আগে 95টি এসেছিল সেগুলো বসানোর পাশাপাশি কিন্তু আরও 300-র বেশি ল্যাম্পপোস্টের চালান এই 20 ডিসেম্বর প্রকল্প এলাকায় এসে পৌঁছবার কথা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো এই ছিল পদ্মা সেতুর অগ্রগতির সবশেষ। রাব্বি, পদ্মা সেতুর কাজের অগ্রগতির সর্বশেষ নিয়ে জাজিরা প্রান্ত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সাবমেরিন কেবল দিয়ে দুর্গম চরে চরে পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো, আর সেই আলোয় লেখাপড়া, রান্না, ফ্যান ও টিভি চলছে। পাশাপাশি খেতে বিদ্যুতের মাধ্যমে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কুড়িগ্রামের চরবাসী। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং বেলাল হোসেন ছবি নিয়ে বিস্তারিত।
16 নদ নদীর কুড়িগ্রাম জেলায় 250 মতো দ্বীপচরে 3.5 লাখ মানুষের বাস। প্রান্তিক এই মানুষগুলো বছরের এক একটা সময় নাম বদলে হয় বানভাসী, খরায় পড়া আর তীব্র শীতে কাঁপা শীতার্ত। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এসব জনপদে যাতায়াতের ভরসা কেবল নৌকা। মৌসুম ভিত্তিক দিনমজুরির আয় সংসার চলে তাদের। তবে সেই জীবনযাত্রা বদলে যেতে শুরু করেছে। বিদ্যুতের আলো এখন তাদের ঘরে ঘরে। এমন আলোয় ভরা জীবনের কথা কখনো ভাবেননি তারা। আমাদের বাপ দাদাও এখনো কারেন্ট দেখে নাই, ভাবিও নাই যে কারেন্ট আসবে। কারেন্ট আসে আমার সুবিধা হয়েছে, এখন কারেন্ট আসছে, আমরা কারেন্টের বাতি লেখাপড়া করি। 18টি পয়েন্ট দিয়ে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও কালজানি তলদেশ দিয়ে সাবমেরিন কেবল টেনে 4 উপজেলার 8 ইউনিয়নের 40টি দ্বীপচরে 400 কিলোমিটার লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সাবমেরিন কেবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে যেসব স্থায়ী চর এবং কিছুটা লোকবসতি বেশি সেই সব চরে আমরা বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছি। ইতোমধ্যে চরগুলোতে 14,560 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। চরাঞ্চলের মানুষদের লেখাপড়া, শিল্প কারখানা স্থাপন, জীবনযাত্রার মানই বদলে দিতে আরম্ভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানে সরকারের শতভাগ প্রকল্প এবং কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি যৌথভাবে 170 কোটি টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করছে। গত 20 নভেম্বর থেকে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। দেখছেন সময় সংবাদ। বরিশালে 100 কোটি ব্যয়ের 2টি পানি শোধনাগার নির্মাণের 5 বছরও পুরোপুরি একদিনও চালু হয়। নির্মাণ ত্রুটির অভিযোগ সিটি কর্পোরেশনের, তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি সামান্য মেরামত আর সঠিক ব্যবস্থাপনায় চালু করা সম্ভব। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় অপূর্ব রিপোর্ট। টিউবওয়েলের হাতল চাপলেও পানি মিলছে না, এমন চিত্র শুধু বেলতলা নয়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকট। পানি ওঠে না, এই জন্য আতল মাতল খুলে থুয়ে দিয়েছি। যে পানি আমাদের জীবন, সেই পানি আমাদের এখানে নাই। আমাদের খালের পানি উঠাইয়া আমাদের ফ্যাক্টরি দিয়ে খাওয়া পরে আমরা সবাই স্বপ্ন ছিল যে এটা ভালোভাবে চালু হলে আমরা পানি সবসময় পাবো। ঘরে ঘরে আমাদের একটা পানির লাইন দেয়। চাহিদা মেটাতে 2009-10 অর্থ বছরে রূপাতলী ও বেলতলায় 2টি পানি শোধনাগার নির্মাণ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2016 সালে তৈরি শেষ হয় আর 2018 সালে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। তবে নগরবাসীর দাবি তারা কখনোই এই প্ল্যান্টের পানি পাননি। বাধ্য হয়ে অনেকেই খাল, নদীর পানি ব্যবহার করছেন দৈনন্দিন কাজে। 2 বছর যাবত এটা শুধু কাজই চলে, কিন্তু পানির কোনো সিস্টেম করতেছে না তারা। এই পানি দিয়ে ভান্ডবাসী দুই এবং রান্না বান্না করি। নির্মাণ ত্রুটিতে 100 কোটি টাকার প্রকল্পটি ভেস্তে গেছে জানিয়ে সিটি কর্পোরেশন বলছে অনিয়ম খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করা হোক। এটি নির্মাণ ব্যবস্থাপনা যেভাবে তদারকি করার কথা ছিল সংশ্লিষ্ট অধিদপ্তরের বা বিভাগের, তারা সেভাবে তদারকি তো করেননি। বিভাগীয় তদন্ত করা হোক, কাদের পকেট ভারী হয়েছে। তবে বাস্তবায়ন সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে সিটি কর্পোরেশনের কাছে তারা প্ল্যান্ট দুটিকে বুঝিয়ে দিয়েছে কিছু মেরামত আর সঠিক ব্যবস্থাপনায় এটা চালু করা সম্ভব। নির্মাণ ত্রুটির ব্যাপারে আমি একমত না, কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার জন্য কিছু কিছু ত্রুটি দেখা দিয়েছে। সমস্যাগুলো আইডেন্টিফাই করে যদি মেরামত করা হয় তাহলে আবার এটা চালু করা সম্ভব। ভাঙনে এরই মধ্যে বেলতলার একাংশ নদীগর্ভে, অকেজো হচ্ছে যন্ত্রাংশ। এই অবস্থায় প্ল্যান্ট চালুর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে নগর ভবন। চালুর আগেই পরিত্যক্ত হবার পথে বরিশালের রূপাতলী ও বেলতলার 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। একদিকে ভূগর্ভস্থ পানির সংকট, অন্যদিকে নতুন এই উৎস থেকেও পানি না পেয়ে হতাশ নগরবাসী। তারা বলছেন সুপরিকল্পিত উদ্যোগ আর যথাযথ ব্যবস্থাপনায় চালু করা হোক এই প্ল্যান্ট দুটি, নিশ্চিত করা হোক সুপেয় পানির ব্যবস্থা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চাহিদা ভালো থাকায় ঠাকুরগাঁয়ে গড়ে উঠছে নতুন নতুন চিজ কারখানা, যেখানে বেশিরভাগ উদ্যোক্তাই নারী। কর্মসংস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পরিধি বাড়ানোর চেষ্টা করছেন তারা। তবে ব্যবসা প্রসারে ঋণ সুবিধা চান তারা। জিয়াউর রহমান বকুলের তথ্য, সুমন হোসেনের ছবিতে বিস্তারিত। উদ্যোক্তা আয়শা সিদ্দিকা ও রাইসা খাতুন নারী শ্রমিকদের নিয়ে নিজের গড়া চিজ তৈরির কারখানায় ব্যস্ত। 6 বছর ধরে বাড়ির পাশে কারখানা খুলে উৎপাদন করছেন স্বাদের খাদ্য চিজ। করোনায় ব্যবসা বাধাগ্রস্ত হলেও হাল ছাড়েননি। সরকার থেকে যদি কোনো ঋণ দেয় বা চিজের রেটটা যদি একটু বেশি হয়
তাহলে হয়তো আমরা একটু স্বাবলম্বী হয়ে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে চলতে পারবো। ঠাকুরগাঁও জেলা সদরের কারখানার উৎপাদিত দুধের তৈরি এসব চিজ ফাস্টফুড জাতীয় খাবারে ব্যবহার করা হয়। দিনে দিনে বার্গার, স্যান্ডউইচ খাবারের চাহিদা বাড়ায় জেলা সদরে গড়ে উঠেছে 20টিরও বেশি কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে নারীদের। 2015-তে আমার থাকা রুমে আমি কাজটা চালু করি। পরে আল্লাহর রহমতে আমার প্রোডাক্ট ভালো, গুণগত মান ভালো, চাহিদা বাড়ার কারণে আমি 5 টন পর্যন্ত প্রোডাকশন করছিলাম। সরকার বা অন্যান্য মহল যদি আমাদেরকে স্বল্প সুদে ঋণের সহায়তা দেয়, তাহলে অনেক নারী উদ্যোক্তা এগিয়ে আসবে এই কাজ করতে। এদিকে চিজ তৈরির কারখানা বৃদ্ধি পাওয়ায় 3 শতাধিক দুগ্ধ খামারেও বেড়েছে চাহিদা। বর্তমানে এই চিজ আমরা যে তৈরি করতেছি, এটা আমাদের ঠাকুরগাঁয়ের চাহিদা পূরণ করে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে, আমরা সেখানে হোলসেলে দেই এবং রিটেলও আমরা বিক্রি করি। উদ্যোক্তারা বলছেন, স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে কর্মসংস্থানের পাশাপাশি উৎপাদন বাড়িয়ে আন্তর্জাতিক বাজার ধরা সম্ভব। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বদা চেষ্টা থাকবে যেন এই শিল্পটি আরো বিকশিত হয়। প্রতিটি কারখানায় গড়ে প্রতিদিন 800 থেকে 1,500 লিটার দুধ থেকে 80 থেকে 150 কেজি পর্যন্ত চিজ উৎপাদন হয়। আর এসব চিজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকায়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। মধ্যরাত থেকেই কৃষক এবং পাইকারদের বেচা কেনার জমে ওঠে মানিকগঞ্জের জাগিরবন্দর আড়ত। সবজির সরবরাহ বাড়ার সঙ্গে কমছে দাম, আর এতে দুশ্চিন্তায় কৃষকেরা। আর পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আড়ত কমিটি। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো তখনও ফোটেনি, কিন্তু দূরদূরান্ত থেকে আসা পাইকারদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে মানিকগঞ্জের সদর উপজেলার জাগিরবন্দর আড়ত। আলু, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম সহ শীতের সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। তবে প্রত্যাশা অনুযায়ী দাম না পাওয়ায় হতাশ কৃষকেরা। কোনো কাস্টমার পাইতাছি না, 18-20 টাকা তাও নিউ না কাস্টমার নাই। আমাদের জায়গায় টাটকা এবং বিষমুক্ত আলু। যে সবজিগুলোর দাম 30 টাকা ছিল, এখন সেই সবজিগুলো 20 টাকা থেকে 15 টাকা। খরচের তুলনামূলক অনেক কম দাম আমাদের বিক্রি হচ্ছে। আমাদের যে বেচাকিনির অবস্থা, এতে আমাদের মরণ ছাড়া কোনো পথ নাই। এদিকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো থেকে প্রতিনিয়ত চাঁদা নেওয়া হচ্ছে বলে অভিযোগ আড়ত কমিটির। গাড়ি পার্কিংয়ের জায়গা নাই, রাস্তাঘাট ভালো না, ড্রেন নাই, বৃষ্টি নামলে কেদা হয়ে যায়। আর এই গাড়ি পৌরসভার পার্কিং আমাদের জাগিরে পার্কিংয়ের টাকা নেয়, চাঁদা নেয়। ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত এ আড়তে প্রতিদিন কোটি টাকার সবজি বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। এবার ওমিক্রন প্রসঙ্গ। করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক নয়, সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত থাকতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ডক্টর তাকেসি কাসাই। দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। সংক্রমণ রোধে কড়াকড়ি আরোপের পাশাপাশি সীমান্ত বন্ধ করছে বিশ্বের বিভিন্ন দেশ। চলছে বিস্তর গবেষণা। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার এ ধরন নিয়ে এখনো অন্ধকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক এক সময় এক এক রকম তথ্য জানাচ্ছে সংস্থাটি। এবার WHO এর প্রধান বিজ্ঞানী বলছেন, করোনার নতুন ধরন নিয়ে আতঙ্কের কিছুই নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন ওমিক্রন খুব বেশি সংক্রমণশীল একটি ভ্যারিয়েন্ট। তবে এ নিয়ে আতঙ্কের কিছুই দেখছেন না তিনি। দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রকৃতপক্ষে আক্রান্তের সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হচ্ছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ভ্যারিয়েন্টটি খুব বেশি সংক্রমণশীল। ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের জন্য দক্ষিণ আফ্রিকার বৈজ্ঞানিক ও চিকিৎসা গোষ্ঠীর বড় ধন্যবাদ প্রাপ্য। যত দ্রুত সম্ভব তথ্য প্রদানের জন্য তারা অবিরাম কাজ করছেন। এদিকে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত থাকতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক ডক্টর তাকেশি কাসাই। তিনি বলেন, বিভিন্ন দেশে করোনার ওমিক্রন ধরনে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা সব দেশের জন্যই অশনি সংকেত। আমরা যে খবর পাচ্ছি প্রকৃত চিত্র তার থেকেও ব্যাপক। এই ধরন ভৌগোলিকভাবে ইতোমধ্যে অনেক বেশি ছড়িয়ে পড়েছে। ওমিক্রন থেকে করোনার নতুন ঢেউ আসার সম্ভাবনার জন্য সব দেশকে তৈরি থাকতে হবে। করোনার ডেল্টা ধরন ঠেকাতে যেসব শিক্ষা আমরা পেয়েছি, এই নতুন ধরন মোকাবেলায় তা কাজে লাগাতে হবে।
গত 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন এই ধরন। এখন পর্যন্ত 40টি দেশে ছড়িয়ে পড়েছে অমিক্রন। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন দেশ, সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় বেশ কঠোর অবস্থানে পর্তুগাল। দেশটিতে ভ্রমণে করোনা টেস্ট বাধ্যতামূলক করার পাশাপাশি স্থগিত করা হয়েছে বর্ষবরণের সব কনসার্ট। এছাড়াও বড়দিন উদযাপনের ক্ষেত্রেও আসতে পারে বিধিনিষেধ। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। গত 30 নভেম্বর একটি ক্লাবের 13 ফুটবলারের শরীরে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পরই নড়েচড়ে বসে পর্তুগিজ প্রশাসন। আইসোলেশনে নেওয়া হয় তাদের সংস্পর্শে আসা শতাধিক ব্যক্তিকে। এরপর তাদের মধ্যে থেকে আরও 5 জনের শরীরে শনাক্ত হয় অমিক্রন। সংক্রমণ ঠেকাতে 1 ডিসেম্বর থেকে পর্তুগাল প্রবেশে করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করার পাশাপাশি বেশ শক্ত অবস্থানে যায় কস্তা প্রশাসন। গত 2 দিনে নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যাত্রী বহন করায় কয়েকটি এয়ারলাইন্সকে বিপুল অর্থ জরিমানার পাশাপাশি অর্ধশতাধিক যাত্রীকে নগদ অর্থ জরিমানা করা হয়। এছাড়া বড়দিন ও নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সংক্রমণ ঠেকাতেও এক পৌর এলাকা থেকে অন্য পৌর এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দেন পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা। এছাড়া খ্রিস্টীয় নববর্ষের সব ধরনের কনসার্ট বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রোববার থেকে 50 ঊর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া শুরু করছে পর্তুগাল। এখনও আফ্রিকার কয়েকটি দেশ ছাড়া কারো সাথে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি দেশটি। তবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশিদের জন্য সুখবর দিল ইতালি। শ্রমিক সংকট মেটাতে কৃষি ও স্পন্সর ভিসায় নতুন করে আরও 80,000 শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 2022 সালের জন্য এই ভিসা চালু হবে। কৃষি, নির্মাণ, পরিবহন, হোটেল, পর্যটন ও উৎপাদনশীল খাতে কাজের সুযোগ পাবেন তারা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2022 সালে ইতালিতে প্রবেশের সুযোগ পেতে যাচ্ছে 80,000 বিদেশি শ্রমিক। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে বিষয়টি তুলে ধরে এক বিবৃতি প্রকাশ করেন। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ, আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, বসনিয়া, হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া এবং আরও বেশ কিছু দেশ থেকে সব শ্রমিক নেবে ইতালি সরকার। তবে কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেওয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। কৃষি, নির্মাণ, পরিবহন, পর্যটন ও উৎপাদনশীল খাতের জন্য স্থায়ী ও মৌসুমী কাজের ভিত্তিতে এই শ্রমিক নেবে ইতালি সরকার। এমন সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা। ইতালি একটা শিল্প উন্নত দেশ, তাদের কৃষি খাতে বিশেষ করে এবং তাদের কাঁচামালের রপ্তানির খাতে খুব লোকজনের খুব প্রয়োজন। সুতরাং এই সুযোগ বাংলাদেশিরা গ্রহণ করতে পারবে। যারা ভিসা পেয়ে আসবেন তাদের প্রতি একটাই অনুরোধ রইল, আপনারা সবাই কিছুটা যোগ্যতা সম্পন্ন হয়ে আসার চেষ্টা করবেন। যেমন ড্রাইভিং শিখা, হসপিটালিটি, নার্সিং, কম্পিউটার কোর্স অথবা ইংলিশ স্পিকিং, এই ধরনের কিছু শর্ট কোর্স করে আসতে পারে। গত বছর বিভিন্ন ক্যাটাগরিতে 30,000-এর বেশি নতুন স্পন্সরশিপ ভিসা দিয়েছিল ইতালি, কিন্তু এবছর তা বেড়ে 80,000 নেওয়ার কথা রয়েছে। নতুন নিয়মে মোট কত সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন তা আগামী সপ্তাহে চূড়ান্ত গেজেট প্রকাশের পর জানা যাবে। সময় সংবাদ, ইতালি। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে পাকিস্তান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নিয়ন, রাব্বি, সমতায় ফেরার টেস্টে কিন্তু প্রথমে একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ, টসে হেরে গিয়েছে। অর্থাৎ টস জিতেছে পাকিস্তান এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত যে উইকেট বা কন্ডিশন আমরা দেখছি সেটাতে বোঝাই যাচ্ছে ব্যাটিং করবার জন্য এখন পর্যন্ত এই উইকেট খুব ভালো, যে কারণে আসলে পাকিস্তান টসে জিতবার পরে ব্যাটিং নিতে আসলে দ্বিতীয়বার আর ভাবতে হয়নি পাকিস্তানের অধিনায়ককে। তাদের ব্যাটসম্যানরা ওপেনিং পেয়ার আমরা জানি যে চট্টগ্রাম টেস্টেও দুর্দান্ত ব্যাটিং করেছে এবং বলা যেতে পারে যে চট্টগ্রাম টেস্টে ওপেনিং পেয়ারের উপর ভর করেই কিন্তু পাকিস্তান একেবারে বলতে গেলে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল। সেই জায়গা থেকে আজকেও তাদের ওপেনিং পেয়ার খুব ভালো শুরু করেছে। বাংলাদেশের বোলারদের কথা বলতে হয়, বাংলাদেশ দলের 3টি পরিবর্তন হয়েছে। মাহমুদুল হাসান জয়ের আজ অভিষেক হয়েছে, তিনি ওপেনিং পজিশনে আসছেন, সাইফ হাসানকে রিপ্লেস করেছেন। অন্যদিকে সাকিব আল হাসান ফিরে এসেছেন দলে আবারও, যে ক্ষেত্রে ইয়াসির আলী রাব্বিকে দলের বাইরে যেতে হয়েছে এবং একজন পেসার চেঞ্জ হয়েছে, সৈয়দ খালেদ আহমেদ ঢুকেছেন, আবু জায়েদ রাহিকে রিপ্লেস করেছেন তিনি। তাসকিন আহমেদকে নিয়ে অনেক কথা হচ্ছিল, তাকে নিয়ে জল্পনা কল্পনা ছিল যে তিনি যেহেতু ফিট হয়েছেন তাকে হয়তোবা টেস্টে ফিরে নিয়ে আসা হবে, তবে তার ইনজুরিটা নিয়ে কিছুটা শঙ্কা থাকার কারণে এবং বাংলাদেশ দল এই টেস্ট সিরিজটা শেষ করে
আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে, যে কারণে কিন্তু তাকে এই ম্যাচটিতে অফ করা হয়েছে। আসলে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি ক্রিকেট বোর্ড, সেই কারণে আসলে খালেদ আহমেদ যিনি বিসিএল এবার দুর্দান্ত বোলিং করেছিলেন এনসিএলে, তাকে নিয়ে আসা হয়েছে দলে এবং তার সঙ্গে এবাদত এখন পর্যন্ত বোলিং করছেন। প্রথম ঘন্টায় আমরা যে বোলিং বাংলাদেশের দেখলাম, এখন পর্যন্ত উইকেট বল রাইজ করছে কম, যার কারণে ময়েশ্চার এবং আর্দ্রতা ব্যবহার করে যতটুকু চেষ্টা করা যায় তার প্রায় পুরোটাই চেষ্টা করেছে বাংলাদেশের পেসাররা। তবে আবারও বলতে হচ্ছে পাকিস্তানের ওপেনাররা, বিশেষ করে পাকিস্তান দলটা একেবারেই আনচেঞ্জ। পাকিস্তানের ওপেনাররা এখন পর্যন্ত যে ব্যাটিংটা করেছেন সেটা দুর্দান্ত ছিল, তারা বেশ দেখে শুনে ব্যাট চালিয়েছেন, একেবারেই কোনো ধরনের ঝুঁকি নেননি। সেই ঝুঁকি না নেওয়ার কারণে আসলে বাংলাদেশকে যে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করে উইকেট নিয়ে আসার মতো সেরকম বোলিং না করবার কারণে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কোনো সফলতা পায়নি। তবে বাংলাদেশের স্পিনার আছেন আজ সাকিব আল হাসান, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ, তারা যদি আক্রমণে আসে তখন হয়তো বা কিছুটা চেঞ্জ আসতে পারে, কারণ আমরা জানি যে মিরপুরের উইকেটে স্পিন অনেক বেশি ধরে স্বাভাবিকভাবে। তো রাব্বি, এখন পর্যন্ত প্রথম ঘন্টার ম্যাচ শেষ হয়েছে, বাংলাদেশ এখনও উইকেটের দেখা পায়নি। তবে যত সময় গড়াবে আসলে পরবর্তীতে বোঝা যাবে ম্যাচ আসলে কোন দিকে যাচ্ছে। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সব শেষ। মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আবারও কাজ করার সুযোগ আসলে অবশ্যই ভেবে দেখবেন। এখনও সাকিব মুশফিকদের খেলা অনুসরণ করেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। সময় সংবাদে তিনি জানান, তামিম মুশফিকদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কখন কোন ফরম্যাটের খেলা ছাড়বেন। দেশের ক্রিকেটের কিংবদন্তিদের প্রাপ্য সম্মান দেওয়ার কথাও বলেন স্টুয়ার্ট ল। দুবাইয়ে স্টুয়ার্ট ল এর সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ, ক্যামেরায় ছিলেন সুমন সরকার। বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ স্টুয়ার্ট ল ভিন্ন ভিন্ন ভূমিকায় কাজ করেছেন বাংলাদেশে। টাইগার ক্রিকেটের সঙ্গে পথ চলা শুরু 2011 সালে। তার অধীনেই ভারত শ্রীলঙ্কার মতো ফর্মের তুঙ্গে থাকা দলকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। এরপর বিশ্বমঞ্চে উত্থান হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, তবে মুদ্রার উল্টো পিঠটাও দেখা হয়েছে। টি-20 বিশ্বকাপে শুরু হওয়া দুঃসময়ের বলয়ে এখনও ঘুরছে টিম টাইগার্স। রব উঠেছে কোচ পরিবর্তনের। বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ডমিঙ্গোর সঙ্গে শিগগিরই সম্পর্কের ইতি টানবে বিসিবি। বিকল্পটা যদি স্টুয়ার্ট ল হয় তবে কেমন হবে? প্রশ্ন করা হয়েছিল আবারও বাংলাদেশের ক্রিকেটে ফেরার সম্ভাবনা থাকলে কি করবেন এই অজি। প্রায়ই আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। যে কোনো আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করাটাই অনেক সম্মানের। বাংলাদেশের কোচ হিসেবে কাজ করার স্মৃতি অসাধারণ। আমরা খুব বেশি ম্যাচ জিততে পারিনি, তবে 2012-এর এশিয়া কাপ কখনো ভুলবো না। খুব ভালো ক্রিকেট খেলে ভারতের মতো দলকে হারিয়েছিল বাংলাদেশ। দলের এগিয়ে যাওয়ার শুরুটা ওখান থেকেই। যদি আবারও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ আসে তবে অবশ্যই ভেবে দেখব। নানা কারণে বিতর্কিত রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের হেড কোচের পথটাও নড়বড়ে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার দূরত্বটা স্পষ্ট। সিনিয়রদের অনেকেই অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। দেশের ক্রিকেটের স্বপ্ন সারথীদের এমন বিদায় মোটেও কাম্য নয় বলছেন স্টুয়ার্ট ল। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তামিম মুশফিকদের তরুণী বলা যায়। অনেক ক্রিকেটার 40-এর পরেও খেলে যাচ্ছেন। কোন ফরম্যাটে খেলবে আর কোনটা ছেড়ে দিবে এটা তাদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি। যতদিন তারা পারফর্ম করছে তাদের খেলা চালিয়ে যাওয়া উচিত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরের মতোই এবারও সমালোচিত হয়েছে। স্টুয়ার্ট ল দিলেন এই ফরম্যাটে ভালো করার টোটকা। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে আপনি পাওয়ার হিটিং এ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। খুব কম দলই সেটা করে। বাংলাদেশ দলকে বুদ্ধিমত্তার সঙ্গে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। কিভাবে এই ফরম্যাটে ভালো করা যায় তা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আরব অঞ্চলের 16 দেশের অংশগ্রহণে কাতারে চলছে ফুটবলের জমজমাট আসর ফিফা আরব কাপ। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা নান্দনিক স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত হচ্ছে ফিফা আরব কাপ। শুক্রবার বিশ্বকাপ ভেন্যু এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো স্বাগতিক কাতার বনাম ওমানের ম্যাচ। এডুকেশন সিটি স্টেডিয়ামের সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারে চলছে আরব অঞ্চলের 16 দেশের অংশগ্রহণে ফিফা আরব কাপ। এর মাধ্যমে 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজনের পূর্ব প্রস্তুতি সেরে নিচ্ছে দেশটি। কাতার ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা নান্দনিক স্টেডিয়াম দেখে মুগ্ধ, পাশাপাশি এই সৌন্দর্য দেখলে আমরা অভিভূত। আমরা আশা করব
আগামী যে 2020 বিশ্বকাপ হচ্ছে সেটা আরও সুন্দর, আরও প্রফুল্লময় হবে। কাতারে যে বিশ্বকাপ হবে, বিশ্বকাপের সেই আনন্দ মেলা এখন থেকে শুরু হয়ে গেছে। আমরা সবাই বাঙালিরা অনেক লোক এসেছেন। খুবই সুন্দর একটি স্টেডিয়াম। আজকে ম্যাচ দেখতে আসলাম ফিফা কাপ 2021 দেখার মতন করে স্টেডিয়াম আপনার সংযুক্ত করে রাখছে। আমরা আসছি দেখার জন্য, এবং আমরা বাংলাদেশ প্রবাসীরা খেলা দেখতে আসছি। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য নির্মিত 8টি স্টেডিয়ামের মধ্যে এখন পর্যন্ত 7টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুধুমাত্র বিশ্বকাপের ফাইনাল ভেন্যু লুসাইল সিটি স্টেডিয়াম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সময় সংবাদ, দোহা, কাতার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতু নির্ধারিত সময়ে খুলে দিতে চলছে পুরো দমে কাজ। 3টি জয়েন্ট মুভমেন্টের ঢালাই শেষ। নদী শাসনের কাজের অগ্রগতি 86.86%। এবং ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধান হওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত হওয়ার আহ্বান। এই ছিল সময় সংবাদ। সঙ্গেই থাকুন সময়।